শেনজেনের একটা ঘিঞ্জি শিল্পাঞ্চলের ধোয়াটে কফি শপে বসে লোকটা যখন তার ল্যাপটপটা খুলল, আমি ভাবতেও পারিনি আমি আসলে কি দেখতে যাচ্ছি। সে একজন সাপ্লায়ার কোয়ালিটি ইঞ্জিনিয়ার। সহজ ভাষায় বলতে গেলে বড় বড় গ্লোবাল গাড়ি কোম্পানিগুলোর হয়ে লোকাল ফ্যাক্টরিগুলোর মান তদারকি করাই তার কাজ। সে টেবিলের ওপর দিয়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে একটা ফাইল দেখালো, যার নাম FMEA বা ফেলিয়ার মোড অ্যান্ড এফেক্টস অ্যানালিসিস। সে কিছুটা নির্লিপ্ত গলায় বলল, এটা একটা নামী জাপানিজ কোম্পানির সিক্রেট রেসিপি। একটা স্ক্রু ঠিক কতটুকু টাইট হবে থেকে শুরু করে মেটালের টেম্পারেচার কত থাকবে সব এখানে লেখা আছে। তাত্ত্বিকভাবে এই ফাইলটা লিক হওয়া মানে কয়েক কোটি ডলারের আইনি মামলা, কিন্তু বাস্তবতা হল এই মুহূর্তে এই এলাকার অন্তত ২০টা ছোট বড় লোকাল ফ্যাক্টরির কাছে এই একই ফাইল আছে। সে যখন কথাগুলো বলছিল তার চোখে মুখে কোনো অপরাধ বোধ ছিল না, বরং ছিল এক অদ্ভুত পেশাদারি তৃপ্তি। সে স্বীকার করল সে নিজেই এই ফাইলটা তার এক দুর্বল সাপ্লায়ারকে টেবিলের নিচ দিয়ে ধরিয়ে দিয়েছে। কেন? যাতে সেই ফ্যাক্টরির মান দ্রুত উন্নত হয় এবং তার নিজের কাজের খাটুনি কমে। এই যে অন্যের ঘরের গোপন ফর্মুলা অবলীলায় বিলিয়ে দেওয়া, এটা কোনো বিচ্ছিন্ন চুরির ঘটনা নয়, বরং এটাই গত ৩০ বছর ধরে চীনের ম্যানুফ্যাকচারিং সাম্রাজ্য গড়ে ওঠার আসল সিক্রেট ইঞ্জিন। আমরা সাধারণত মনে করি চীনের এই বিস্ময়কর উত্থানের পেছনে আছে সস্তা শ্রমিক কিংবা বিশাল সরকারি ভর্তুকি, কিন্তু পর্দার আড়ালে আসলে চলছে এক বিশাল ওপেন সোর্স টেকনোলজি ট্রান্সফার। যেখানে পশ্চিমা কোম্পানিগুলো তাদের প্রযুক্তিকে ট্রেড সিক্রেট বলে সিন্দুকে তালাবদ্ধ করে রাখতে চায়, সেখানে চীনের ফ্যাক্টরি ফ্লোরে সেই সিক্রেটগুলো স্রেফ এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়ানো শেয়ার্ড এক্সপিরিয়েন্স। কিন্তু প্রশ্ন হল, বড় বড় বিদেশি কোম্পানিগুলো তাদের চোখের সামনে নিজেদের প্রযুক্তি এভাবে ওপেন সোর্স হয়ে যেতে দেখেও কেন চুপ করে থাকল? আর কিভাবে এই চুরি করা হোমওয়ার্ক থেকেই জন্ম নিল আজকের অত্যাধুনিক ড্রোন কিংবা ইলেকট্রিক গাড়ির মতো হাইটেক ইন্ডাস্ট্রি? আজ আমরা সেই লিক হয়ে যাওয়া নথিপত্র আর ফ্যাক্টরি ফ্লোরের এক অদ্ভুত ধূসর জগতের গল্প শুনব, যা বিশ্ব অর্থনীতিকে ভেতর থেকে বদলে দিয়েছে। একদম। মানে এই যে আমরা FMEA বা সাপ্লায়ার কোয়ালিটি ইঞ্জিনিয়ারের কথা বলছি, SQE, এদের কাজ কিন্তু শুধু কারখানায় গিয়ে তৈরি পার্টস চেক করা নয়। আসলে তারা প্রকিউরমেন্ট আর ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে একটা শক্তিশালী ব্রিজ তৈরি করে। হ্যাঁ, কাঁচামাল বা পার্টস ফ্যাক্টরিতে পৌঁছানোর আগেই যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড পূরণ হয় সেটা তো তাদেরই দেখতে হয়। আর এই কাজের প্রধান হাতিয়ারই হচ্ছে ওই FMEA চেকলিস্ট। ঠিক। তবে এটাকে শুধু চেকলিস্ট বললে ভুল হবে। এটা আসলে একটা ভীষণ জটিল স্প্রেডশিট বা ম্যাট্রিক্স। ধরুন, ওয়েল্ডিং মেশিনের তাপমাত্রা যদি ৫ ডিগ্রি কমে যায়, তাহলে সেই মেটাল পার্টসের কি ক্ষতি হবে তার নিখুঁত হিসেব সেখানে থাকে। মানে সম্ভাব্য সব ভুলের একটা তালিকা আর সমাধানের উপায়ও। কিন্তু চীনের প্রাথমিক শিল্পায়নের যুগে, মানে যখন গ্রামীণ কারখানাগুলো গ্লোবাল সাপ্লাই চেনে যুক্ত হচ্ছিল, তখন এই স্ট্যান্ডার্ড চাপিয়ে দেওয়াটা নিশ্চয়ই সহজ ছিল না। একদমই সহজ ছিল না। সাংহাইয়ের উপকণ্ঠে ২০০২ সালের একটা ঘটনা থেকে এই কাঠামোগত ধাক্কাটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। একটা শীতের সকাল, চারদিকে বেশ ঘন কুয়াশা, বাতাসে পোড়া মোবিল আর কাঁচা লোহার গন্ধ ভাসছে। আর বিশাল শেডের ভেতর মেটাল স্ট্যাম্পিং মেশিনের সেই কান ফাটানো শব্দ। ওই পরিবেশের মধ্যে একজন SQE, যার নাম ছিল ঝ্যাং, সে একটা জার্মান অটোমোবাইল কোম্পানির হয়ে লোকাল ফ্যাক্টরিতে এসেছিল। হ্যাঁ, ঝ্যাংয়ের হাতে একটা পরিষ্কার ক্লিপবোর্ড আর নিখুঁত সব ডায়াগ্রাম। আর ঠিক তার সামনেই দাঁড়িয়েছিলেন ওই কারখানার মালিক লাও ওয়াং। ওয়াংয়ের হাত ভর্তি কড়া, চামড়া রুক্ষ, কারণ তার পূর্বপুরুষরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে স্রেফ ফাতের অনুমানের ওপর নির্ভর করে লোহা পিটিয়ে জিনিস বানাতেন। আর হঠাৎ করে তাকে এসে বলা হচ্ছে মাইক্রোমিটার দিয়ে মাপতে। লাও ওয়াং তো বেশ বিরক্ত হয়ে চিৎকার করে উঠেছিলেন যে আধা মিলিমিটারের তফাতে কিছুই যায় আসে না। ঠিক তাই। কিন্তু ঝাং কোনো তর্ক করেনি। সে শুধু ওয়াংয়ের কপালের ঘাম আর ওই ধুলোমাখা পরিবেশের দিকে তাকিয়ে একটা জিনিস উপলব্ধি করেছিল, এই পশ্চিমা মানদণ্ড চাপিয়ে দেওয়াটা শুধু কাগজের কাজ নয়, এটা একটা পুরনো সংস্কৃতিকে ভেঙে নতুন করে গড়ার লড়াই।
আসলে এই এফএমইএ ফাইলগুলোকে একটা খুব জটিল রেসিপি বইয়ের সাথে তুলনা করা যায়। ধরুন, এমন একটা রেসিপি যেখানে ওভেনের টেম্পারেচার দশমিক পর্যন্ত নির্দিষ্ট করা, চামচ নাড়ানোর কোণ পর্যন্ত বলে দেওয়া হয়েছে। একদম দারুণ উপমা। আর এই বইটা তুলে দেওয়া হয়েছে এমন একজন রাঁধুনির হাতে, যে সারা জীবন শুধু চোখের আন্দাজে আর নিজের অভিজ্ঞতায় রান্না করেছে। এই দুই ভিন্ন জগতের মিলন তো একটা বিশাল রূপান্তরের দাবি রাখে। হ্যাঁ, আর রূপান্তরের পাশাপাশি এটা তো আক্ষরিক অর্থেই টিকে থাকার লড়াই ছিল, কারণ রেসিপি না মিললে পুরো রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ওই রাতেই তো ঝাং কারখানার ফ্লোরে ফিরে একটা অন্যরকম দৃশ্য দেখেছিল। হ্যাঁ, বিশাল শেডের নিচে একটা ছোট বাতির আলো জ্বলছে, আর লাওয়াং একা বসে আছেন। তার সামনেই সেই জটিল টেকনিক্যাল ফাইলগুলো খোলা। তিনি গোপনে ওই ফাইলগুলোর প্রতিটি লাইন, প্রতিটি ডায়াগ্রাম মুখস্থ করার চেষ্টা করছিলেন। যেন ওগুলো কোনো পবিত্র মন্ত্র। সকালে যে মানুষটা বিরক্ত ছিল, রাতে তার চোখে গভীর একটা ভয়, কারণ সে জানত কোয়ালিটি টেস্টে ফেল করলে জার্মান কোম্পানির কন্ট্রাক্ট বাতিল হবে। আর কন্ট্রাক্ট বাতিল হওয়া মানে তার কারখানায় কাজ করা পুরো গ্রামের কয়েকশো মানুষের না খেয়ে মরার অবস্থা হবে। আন্তর্জাতিক মান আর স্থানীয় অস্তিত্বের এই লড়াইটাই ছিল চীনের সেই যুগের প্রথম মানসিক স্পন্দন। এই তীব্র তাগিদ থেকেই তো তথ্যের অনানুষ্ঠানিক আদান প্রদান শুরু হয়। এর কয়েক বছর পর নিংবো শহরের এক অন্ধকার ছোট অফিসে বসে থাকা তরুণ ইঞ্জিনিয়ার লিনের ঘটনাটাও একই রকম। ঠিক রাত গভীর, অফিসে শুধু একটা পুরনো ফ্লপি ড্রাইভের খটখট শব্দ আর সিআরটি মনিটরের সবুজ আলো। লিন মনিটরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল সে যা করছে তা কর্পোরেট নীতি অনুযায়ী সম্পূর্ণ চুরি। কিন্তু বাস্তবে সেটা ছিল নিছকই বেঁচে থাকা, কারণ লিনের কোম্পানির কাছে নতুন ক্লায়েন্টের জন্য শূন্য থেকে একটা এফএমইএ ফাইল বানানোর মতো জনবল বা জ্ঞান ছিল না। তখন তার বস তাকে একটা পুরনো ফ্লপি ডিস্ক দিয়ে বলে, এটা তাদের এক প্রতিযোগীর ফাইল, একটু অদল বদল করে যেন ক্লায়েন্টকে দিয়ে দেয়। আর লিন ফাইলটা খুলে তো অবাক। হ্যাঁ, কারণ সে শুধু কিছু টেকনিক্যাল ডেটা দেখেনি, সে দেখেছিল একটা ইন্ডাস্ট্রির পুরো মানচিত্র। অন্য এক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের বছরের পর বছর ধরে করা ভুলের তালিকা আর তার সমাধান সেখানে লেখা ছিল। লিন তখন অদ্ভুত এক অপরাধবোধ আর রোমাঞ্চ অনুভব করেছিল। সে চোখের সামনে দেখছিল কিভাবে এই গোপন তথ্যের আদান প্রদান তাদের কারখানাকে এক লাফে কয়েক দশক এগিয়ে দিচ্ছে। এটা তো স্রেফ একটা ফাইল চুরির ঘটনা ছিল না, এটা ছিল এক ছাদের নিচে থাকা হাজারো কারখানার অলিখিত এক সংহতি, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার চেয়ে সবাই মিলে টিকে থাকাটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আর মজার ব্যাপার হলো, বড় বড় গ্লোবাল অটোমেকাররা কিন্তু জানত যে তাদের নিজস্ব সাপ্লাই চেনের ভেতরেই এই তথ্য ফাঁস হচ্ছে। মিলিয়ন ডলার খরচ করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বানানোর পরও তারা ইচ্ছে করেই এটা উপেক্ষা করত। আচ্ছা, এখানেই তো একটা যৌক্তিক প্রশ্ন চলে আসে। যারা নিজেদের আইপি রক্ষার জন্য এত খরচ করে, তারা এত বড় মাত্রার তথ্য ফাঁস কিভাবে মেনে নিচ্ছিল? এটা কি তাদের কোনো সুকৌশলী হিসেব নিকষ ছিল? একদমই তাই। এর পেছনের কৌশলটা খুব পরিষ্কার। তারা বুঝতে পেরেছিল যে সাপ্লায়ারদের দক্ষতা যত বাড়বে, অটোমেকারদের নিজেদের উৎপাদন খরচ তত কমবে আর গুণগত মান বাড়বে। মানে এটা একটা বিশাল মাস্টার স্প্রেডশিট বা ওই রাশিয়ান নেস্টিং ডলের মতো কাজ করছিল। সাপ্লায়ার এ কোনো সমস্যার সমাধান বের করলে সেটা সাপ্লায়ার বি এর কাছে চলে যাচ্ছিল। ঠিক। ফলে অটোমেকার শেষ পর্যন্ত দুই কারখানার কাছ থেকেই উন্নত আর সস্তা পার্টস পাচ্ছিল। এত বিশাল সাপ্লাই চেনকে আইনিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেয়ে এই অনানুষ্ঠানিক শেয়ারিং নেটওয়ার্ককে কাজ করতে দেওয়াটাই তাদের জন্য লাভজনক ছিল। আর এই শেয়ার করার প্রবণতা তো শুধু ফাইলের মধ্যেই আটকে থাকেনি, এটা ধীরে ধীরে সম্পূর্ণ নতুন এক শিল্প সংস্কৃতির জন্ম দিয়েছিল। দক্ষিণ চীনের এক ফ্যাক্টরি মালিক মিস্টার গাওয়ের অভিজ্ঞতাটা এর একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, মিস্টার গাওয়ের কারখানায় তো সিএনসি মেশিনের একটানা শব্দ লেগেই থাকত। একদিন তিনি তার উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য পাশের এক বড় কোম্পানি থেকে একজন খুব দক্ষ ইঞ্জিনিয়ারকে বেশি বেতনে নিয়োগ দিলেন। আর নিয়োগ দেওয়ার পর তিনি তো একটা বিচিত্র সত্য আবিষ্কার করলেন। ওই ইঞ্জিনিয়ার শুধু নিজের মেধা নিয়ে আসেনি, সে নিয়ে এসেছিল পুরো একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের মাস্টার ফাইল। একদম। গাও যখন তার নিজের কারখানার তথাকথিত গোপন ওয়েল্ডিং ম্যানুয়ালটার সাথে ওই ইঞ্জিনিয়ারের আনা ম্যানুয়ালের তুলনা করলেন, দেখলেন দুটো অবিকল এক। তার নিজের পদ্ধতি আসলে পাশের কারখানার ম্যানুয়ালে শব্দে শব্দে লেখা। মানে চীনে তখন এমন এক ম্যানুফ্যাকচারিং সংস্কৃতি দানা বেঁধেছিল,
যেখানে কেউই কাউকে পুরোপুরি আড়াল করতে পারে না। মিস্টার গাও কিন্তু এটা দেখে রাগে ফেটে পড়েননি, বরং হেসেছিলেন। কারণ তিনি বুঝেছিলেন এই ইকোসিস্টেমে টিকে থাকতে হলে তথ্যের সিন্ধুকে তালা লাগিয়ে লাভ নেই। কে কত দ্রুত অন্যের অভিজ্ঞতাকে নিজের করে নিয়ে উৎপাদন বাড়াতে পারে সেটাই আসল প্রতিযোগিতা। এই যে ম্যাট্রিয়স্কা স্টাইলে তথ্য শেয়ার করার প্রবণতা, এটা চীনের ফ্যাক্টরিগুলোকে এক বিশাল যৌথ মস্তিষ্কে পরিণত করেছিল। পশ্চিমা ইন্টেলেকচুয়াল প্রপার্টি মডেলের সাথে তো এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। ঠিক বলেছেন। পশ্চিমা বিশ্বে উদ্ভাবনের ধারণাটি হল ব্রডকাস্ট মডেল। একজন উদ্ভাবক একটা প্রযুক্তি তৈরি করবেন, আইনি সুরক্ষার মাধ্যমে সেটা আটকে রাখবেন এবং লাইসেন্সিংয়ের মাধ্যমে রয়্যালটি লাভ করবেন। কিন্তু চীনে যেটা গড়ে উঠেছে সেটা তো নেটওয়ার্ক বা গোংকাই মডেল। গোংকাই মানে তো উন্মুক্ত, তাই না? হ্যাঁ, একদম। এখানে তথ্যকে কোনো তালাবদ্ধ সম্পদ হিসাবে দেখা হয় না, বরং এটাকে একটা প্রবাহমান পণ্যের মতো আদান প্রদান করা হয়। সাংহাই ইকোসিস্টেমে হাজার হাজার সাপ্লায়ার, ডিজাইনার আর অ্যাসেম্বলাররা একটা বিশাল স্নায়ুতন্ত্রের কোষের মতো কাজ করে। মানে উদ্ভাবনের মূল চালিকার শক্তিটা এখানে আইনি সুরক্ষার চেয়ে দ্রুত বাজার দখল করা। এই পুরো বিষয়টা তো সফটওয়্যার দুনিয়ার ওপেন সোর্স মুভমেন্টের মতো, যেমন লিনাক্স অপারেটিং সিস্টেমে সবাই মিলে কোড ডেভেলপ করে। হ্যাঁ, তবে পার্থক্য হলো এটা কোডের কোনো ভার্চুয়াল জগতে ঘটছে না। এটা ঘটছে লোহা, প্লাস্টিক আর মেশিনের এক বাস্তব জগতে, যেখানে কারখানার ব্লুপ্রিন্ট ব্যক্তিগত সম্পর্কের খাতিরে এবং পারস্পরিক অনুগ্রহ হিসাবে বিনিময় করা হচ্ছে। কেউ কারো নামে মামলা ঠুকছে না, বরং সেই জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে আরও ভালো প্রোডাক্ট বানানো যায় সেই প্রতিযোগিতায় সবাই অংশ নিচ্ছে। আর এর চেইন রিঅ্যাকশন শুধু সাধারণ যন্ত্রাংশেই আটকে থাকেনি। একদমই না। এই গ্রাসরুট লেভেলের অভিজ্ঞতা বিনিময়ের ফলেই চীনের ম্যানুফ্যাকচারিং খাত সাধারণ কপিক্যাট থেকে ইলেকট্রিক গাড়ি, অত্যাধুনিক ড্রোন আর স্মার্টফোনের মতো হাইটেক ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। আর এই ইকোসিস্টেমের কারণেই তো যখন কোনো বিদেশি হার্ডওয়্যার স্টার্টআপ কাজ করতে যায়, তারা শুধু একটা কারখানা ভাড়া করে না, তারা আসলে একটা অদৃশ্য জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করে। ঠিক, যে জ্ঞান গত ৩০ বছর ধরে হাজারো ইঞ্জিনিয়ারের ট্রায়াল আর এরারের মাধ্যমে তৈরি হয়েছে। ফ্লোরে থাকা সাধারণ কর্মীরা বিদেশি স্টার্টআপের ডিজাইন দেখে প্রোঅ্যাক্টিভভাবে সেটা উন্নত করে দেয়। তারা ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া অপটিমাইজ করে এমন সব ত্রুটি ধরিয়ে দেয় যা হয়তো মূল ডিজাইনাররা চিন্তাও করেনি। এই ওপেন সোর্স কালচার স্টার্টআপগুলোর জন্য এমন সাপোর্ট সিস্টেম তৈরি করেছে যা তারা $বিলিয়ন খরচ করেও বানাতে পারত না। আর এখানেই কিন্তু চীন সরকারের একটা বড় ইতিবাচক ভূমিকা আছে। তারা এই পুরো ইকোসিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। হাইটেক শিল্প যাতে মসৃণভাবে কাজ করতে পারে সেই নীতিগত সহায়তাটাও তারা নিশ্চিত করেছে। তাহলে কি বলা যায় পশ্চিমা দেশগুলোর ওই কঠোর পেটেন্ট আইন আর ট্রেড সিক্রেটের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এই দ্রুত পরিবর্তনশীল হার্ডওয়্যার বাজারে তাদের জন্য এক ধরনের দুর্বলতা হিসেবে কাজ করছে? আসলে পশ্চিমা দুনিয়া যাকে ট্রেড সিক্রেট হিসাবে তালাবদ্ধ রাখতে চেয়েছিল, কারখানার ফ্লোরের বাস্তবতায় তা সর্বজনীন অভিজ্ঞতা হয়ে উঠেছে। এক কারখানা থেকে অন্য কারখানায় চাকরি পরিবর্তন এবং স্প্রেডশিট হাতবদলের মাধ্যমে এক বিশাল বিকেন্দ্রীভূত ইকোসিস্টেম গড়ে উঠেছে। আর এই বিশাল রূপান্তরের পেছনে কোনো সস্তা শ্রম বা সরকারি ভর্তুকি একমাত্র কারণ নয়। এর পেছনে আছে হাজারো কোয়ালিটি ইঞ্জিনিয়ার আর কারখানার কর্মীদের ওই অদৃশ্য নেটওয়ার্ক। একদম। এই রুক্ষ, বিশৃঙ্খল আর ধূসর জগতের নিয়মনীতিগুলোই কিন্তু নীরবে আধুনিক বিশ্ব অর্থনীতি আর সাপ্লাই চেনকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আর ওই যে শুরুতে ধোঁয়াটে কফি শপে বসে থাকা এসকিউইর কথা বলছিলেন, হ্যাঁ, যে অবলীলায় জাপানি কোম্পানির রেসিপি লিক করে দিচ্ছিল, তার ওই ছোট্ট কাজটা আসলে কোনো অপরাধ ছিল না। ওটা ছিল এই বিশাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনের একটা স্পার্ক। ঠিক, যে সিন্ধুকে পশ্চিমা বিশ্ব তাদের মহামূল্যবান প্রযুক্তি তালাবদ্ধ রাখতে চেয়েছিল, তার চাবি কখনোই কর্পোরেট বোর্ডরুমে ছিল না। সেই চাবি চিরকালের জন্য কারখানার হাজারো সাধারণ শ্রমিকের ঘামে ভেজা হাতে ছড়িয়ে পড়েছিল, যারা তথ্য লুকিয়ে রাখার চেয়ে তথ্য ভাগ করে নেয়াকেই এগিয়ে যাওয়ার একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিল। এটা ভাবলেই বিশ্ব অর্থনীতি নিয়ে আমাদের চেনা ধারণাগুলো একেবারে পাল্টে যায়।